বিসমিল্লাহির রহমানির রহিম। ঐতিহ্যবাহী রাজশাহী কলেজ কর্তৃক আয়োজিত একাদশ শ্রেণীর বাংলা অনলাইন লাইভ ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ইমরান হুসাইন, প্রভাষক বাংলা, রাজশাহী কলেজ, রাজশাহী। সুপ্রিয় শিক্ষার্থী, আজ আমার বাংলা প্রথম ক্লাস, সুতরাং ধীরে ধীরে আমরা একটু এগিয়ে যাই। আমার পরিচয় সহ আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সবকিছু আজকের স্লাইডে চলে আসবে। প্রথমে শিক্ষক পরিচিতি, যেহেতু আমি আজকে প্রথম এসেছি নামটা বলে দিয়েছি, কিন্তু তারপরে আরো কিছু তথ্য দরকার রয়েছে। আমি মোহাম্মদ ইমরান হুসাইন, প্রভাষক বাংলা, রাজশাহী কলেজ, রাজশাহী। আমার এখানে ইমেইল নাম্বার দেওয়া রয়েছে imran2000limited@gmail.com এবং একটা মোবাইল নাম্বার দেওয়া রয়েছে, যাতে কিনা তোমাদের যে কোনো প্রয়োজনে অর্থাৎ বাংলা বিষয়ের কোনো সমস্যা যদি তোমরা অনুভব করো তাহলে অবশ্যই আমার এই মোবাইল নাম্বারে যোগাযোগ করতে পারবে। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমার তথ্যগুলো এখানে চলে আসলো। এরপরে আমরা আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেই জায়গায় চলে যাই। পাঠ পরিচিতি, অর্থাৎ আজকে আমরা যে বিষয়ের উপর আলোচনা করব সেটা। শ্রেণী হচ্ছে একাদশ, বিষয় হচ্ছে বাংলা প্রথম পত্র। আর আলোচ্য বিষয়, আলোচ্য বিষয়টা এখানে দেওয়া হয়নি, দেওয়া হয়েছে সিলেবাসের প্রথম রচনা। যতক্ষণ পর্যন্ত এই নামটা না বলি তোমরা একটু অনুমান করে যে কোন অধ্যায় আমরা আলোচনা করতে যাচ্ছি। আজকে 12 অক্টোবর 2020, 1:30 পর্যন্ত ক্লাস হবে, ক্লাস ডিউরেশন 1 ঘন্টা। লেখক পরিচিতি, অর্থাৎ আজকে যে বিষয়ের উপর আমি আলোচনা করব সেই বিষয়ে যিনি লেখক, সেই লেখকের কিছু উপাধি এখানে দেওয়া হয়েছে, কিন্তু সরাসরি নামটা ব্যবহার করা হয়নি। তোমাদের এখান থেকে আইডেন্টিফাই করতে হবে, খুঁজে বের করতে হবে যে কোন লেখকের কোন রচনা পড়াতে যাচ্ছি। যে লেখক সম্পর্কে আজকে আলোচনা হবে তিনি হচ্ছেন সাহিত্যের সম্রাট, বাংলা উপন্যাসের জনক এবং বাংলার স্কট হিসাবে খ্যাত। তাহলে আমরা না রচনার নাম বলেছি না লেখকের নাম বলেছি। তোমরা নিশ্চিত এতক্ষণে বুঝতে পেরেছো যে আমরা কোন রচনা বা কোন বিষয় নিয়ে আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা একটু দেখি যে মূলত আমাদের আলোচ্য বিষয় কি। আমরা পেয়ে গেছি আজকে আমাদের আলোচ্য বিষয়। আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব একটা প্রবন্ধ, সেই প্রবন্ধের নাম হচ্ছে বাঙ্গালার নব্য লেখক দিগের প্রতি নিবেদন, যার লেখক হচ্ছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আমরা এই জায়গায় একটু আলোচনা করে নিই যে বাঙ্গালার নব্য লেখক দিগের প্রতি নিবেদন। তোমাদের নিশ্চিত মনের ভিতরে একটা দ্বিধা যে স্যার মনে হয় বানানটা ভুল হয়ে গেছে। আসলে বানান ভুল হয়নি। বাঙ্গালা 19 শতকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আমলে বাংলাকে এভাবেই লেখা হতো, অর্থাৎ বঙ্কিমচন্দ্রের আমলে যেহেতু লেখা, সেই সময়ে লেখা এবং বাংলা নিয়ম অনুসারে কোন লেখকের নাম অথবা কোন লেখক কোন গ্রন্থের নাম যেটা করে গেছেন সেখানে কোনো ধরনের পরিবর্তন করা যাবে না। সেই নিয়ম অনুসারে আমরাও পরিবর্তন ঘটাইনি এই প্রবন্ধের নামে। তাহলে নিশ্চিত যেটা রয়েছে এটাই আমাদেরকে আয়ত্ত করতে হবে। অর্থাৎ 1 নম্বরে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেই টপিকসের নাম, সেই বিষয়ের নাম বাঙ্গালার নব্য লেখক দিগের প্রতি নিবেদন, লেখক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আমরা প্রবন্ধ নিয়ে তো আলোচনা করব, কিন্তু যে ব্যক্তি এত কষ্ট করে এই প্রবন্ধটা রচনা করেছেন সেই সাহিত্যের সম্রাট, বাংলা উপন্যাসের জনক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পর্কে আগে জেনে নিই, তারপরে আমরা গুটি গুটি পায়ে হেঁটে চলে যাব এই প্রবন্ধের ভিতরে। প্রথমে আমরা বঙ্কিমচন্দ্র নিয়ে আলোচনা করছি। একটু কালো কালো বোল্ড হরফে দেওয়া আছে যে জন্মকাল, জন্মস্থান, পিতা উপাধি। আমরা একটু লক্ষ্য করব। তোমরা দেখতে পাচ্ছ এখানে দেওয়া আছে জন্মকাল, জন্মস্থান, পিতা উপাধি, সবগুলো এখানে দেওয়া আছে। তোমরা এখান থেকে একটু এই পয়েন্ট আকারে যদি মনে রাখো তাহলে কথাগুলো শুধু খাতায় নয় মনের পাতায় লিপিবদ্ধ হয়ে যাবে। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা দেখতে পাচ্ছি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় জন্মগ্রহণ করেছিলেন 1838 খ্রিস্টাব্দের 26 জুন, অর্থাৎ 26 জুন 1838 খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করেন। এখন কোথায় জন্মগ্রহণ করেন? পশ্চিমবঙ্গের 24 পরগনা জেলার কাঁঠালপাড়া গ্রামে। এই যে কাঁঠালপাড়া গ্রাম, এটা বিশেষ একটা প্রশ্ন এসেছিল যে নিচের কোন লেখক কাঁঠালপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন, বিশেষ এর প্রশ্ন। তার মানে আমরা এমন ভাবে পড়ব শুধু একাদশ নয়, জীবনের যে কোনো প্রয়োজনে যেন আমরা এই তথ্যগুলোকে ব্যবহার করতে সক্ষম হই। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা জেনে গেলাম বাংলার জাতীয় ফল যে কাঁঠাল, সেই কাঁঠালপাড়া গ্রাম হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মস্থান। পিতার নাম যাদবচন্দ্র চট্টোপাধ্যায়, তিনি ছিলেন ডেপুটি কালেক্টর
এবং আমাদের এই লেখক সাহিত্য সম্রাট, বাংলার স্কট এবং ঋষি হিসাবে বিশেষ পরিচিত। তাকে বলা হয় বাংলা উপন্যাসের জনক। প্রথম শিল্পসম্মত উপন্যাস রচনা করেছিলেন তিনি, এবং বাংলা সাহিত্যের প্রথম প্রকৃত উপন্যাস বা সার্থক উপন্যাস দুর্গেশ নন্দিনী, যেটা রচনা করেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তিনি জীবনে যত লেখা লিখেছেন, এই লেখার ভিতরে কোন ক্ষেত্রে তাকে একটু ছদ্ম নাম ব্যবহার করতে হয়েছে, অর্থাৎ সকল কথা সব সময় সরাসরি বলা যায় না, আর এজন্যই তিনি ছদ্মনাম ব্যবহার করেছিলেন। এবং তিনি যে ছদ্মনামটা ব্যবহার করে লিখেছিলেন সেই ছদ্মনামটা হচ্ছে কমলাকান্ত, এবং আমরা দেখতে পাই কমলাকান্ত দত্ত তার একটা বিখ্যাত প্রবন্ধ গ্রন্থ। সুপ্রিয় শিক্ষার্থী, এই যে সাহিত্যের সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, তিনি 1858 সালে, এখানে 1900 হয়ে গেছে, মানে স্লাইড একটু মিস্টেক হয়ে গেছে, 1858 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রথম স্নাতক ডিগ্রি লাভ করেন। তাহলে আমরা পেয়ে গেলাম তার লেখাপড়া, এবং সালটা তোমরা একটু সংশোধন করে নিও, এটা 1958 সাল হবে না, হবে 1858 সাল। পেশায় তিনি ছিলেন হচ্ছেন ম্যাজিস্ট্রেট, এবং ম্যাজিস্ট্রেট হিসাবে তিনি খুলনায় যোগদান করার পরে নীলকরদের দমন করেন। তাহলে পরীক্ষায় আসতে পারে এখান থেকে একটা প্রশ্ন, সেটা হচ্ছে এই যে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় পেশায় কি ছিলেন? তিনি পেশায় ছিলেন ম্যাজিস্ট্রেট। ম্যাজিস্ট্রেট হিসাবে তিনি বাংলাদেশের কোন জেলায় যোগদান করেন? সেটা হচ্ছে খুলনা জেলায়। খুলনা জেলায় চাকুরিতে যোগদান করে তিনি বিশেষ যে কাজটি করেছিলেন সেটা হচ্ছে নীলকরদের দমন। তিনি সাহিত্য রচনা করলেও একটা বিশেষ অনন্য কীর্তি রয়েছে তার। তিনি 1872 খ্রিস্টাব্দে একটা বিখ্যাত সাহিত্য পত্রিকা সম্পাদনা করেন, যে পত্রিকার নাম হচ্ছে বঙ্গদর্শন। 3 স্টার দেওয়া রয়েছে, অর্থাৎ এটাকে একটু ভালো করে মনে রাখতে হবে। 1872 তিনি জীবনে প্রথম কবি হতে চেয়েছিলেন, এবং তার সাহিত্য চর্চা শুরু হয় 1852 সালে সংবাদ প্রভাকর পত্রিকায় কবিতা প্রকাশের মাধ্যমে। সংবাদ প্রভাকর পত্রিকাটার নামটা একটু মনে রাখতে হবে, কারণ এই পত্রিকাটা যিনি তিনি সম্পাদনা করেন নাই। কে করেছেন? ঈশ্বরচন্দ্র গুপ্ত, যাকে যুগ সন্ধিক্ষণের কবি বলা হয়। ঈশ্বরচন্দ্র গুপ্ত সম্পাদিত হচ্ছে সংবাদ প্রভাকর পত্রিকা, আর এই পত্রিকাতেই আমাদের সাহিত্যের সম্রাট কবিতা প্রকাশ করেছিলেন। জীবনে তিনি অনেক লিখেছেন, অনেক গ্রন্থ লিখেছেন, কিন্তু কয়টা? তিনি 34টি গ্রন্থ রচনা করেছেন। তার প্রথম উপন্যাসের নাম দুর্গেশ নন্দিনী, যেটা প্রকাশিত হয় 1865 সালে। আবার এটা মনেও রাখতে হবে যে এই দুর্গেশ নন্দিনী হচ্ছে বাংলা সাহিত্যের প্রথম প্রকৃত উপন্যাস বা সার্থক উপন্যাস। সুপ্রিয় শিক্ষার্থী, তিনি আরো অনেকগুলো উপন্যাস লিখেছিলেন। সেই উপন্যাসের ভিতরে রয়েছে কপালকুণ্ডলা, মৃণালিনী, বিষবৃক্ষ, কৃষ্ণকান্তের উইল, চন্দ্রশেখর, রাজসিংহ, আনন্দমঠ, দেবী চৌধুরানী, সীতারাম ইত্যাদি উপন্যাস লিখেছিলেন। এবং এই উপন্যাসগুলোর ভিতরে কপালকুণ্ডলা হচ্ছে বাংলা সাহিত্যের প্রথম রোমান্টিক উপন্যাস, এবং এই উপন্যাসের একটা বিখ্যাত ডায়লগ রয়েছে, পথিক তুমি কি পথ হারিয়েছো? ঐতিহাসিক উপন্যাস। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যতগুলো উপন্যাস লিখেছিলেন তার ভিতরে বিখ্যাত ঐতিহাসিক উপন্যাস হচ্ছে রাজসিংহ। ত্রয়ী উপন্যাস হচ্ছে আনন্দমঠ, দেবী চৌধুরানী এবং সীতারাম। ত্রয়ী উপন্যাস অবশ্যই তোমরা এ বিষয় সম্পর্কে জানবে, কারণ তোমরা এখন আধুনিক যুগের শিক্ষার্থী। যেমন ক্রিস 1, ক্রিস 2, ক্রিস 3 এই যে সিনেমার যে সিকোয়েন্স মেনটেন করে যে হয়, ঠিক তেমনই আনন্দমঠ, দেবী চৌধুরী এবং সীতারাম 3টা ত্রয়ী উপন্যাস, একটার সাথে আরেকটার মিল রয়েছে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সাহিত্যের সম্রাট। তিনি যে শুধু বাংলা ভাষাতেই উপন্যাস রচনা করেছেন তা নয়, ইংরেজিতেও তিনি উপন্যাস রচনা করেছেন, এবং তার ইংরেজি উপন্যাসের নাম হচ্ছে রাজমোহনস ওয়াইফ, যেটা প্রকাশিত হয়েছিল রাজমোহনস ওয়াইফ। আচ্ছা, এর প্রকাশকালে হচ্ছে সমস্যা, এটা প্রকাশিত 1834 দেওয়া আছে, আসলে এই তারিখে একটু ভুল হয়ে গেছে। আচ্ছা, শেষ উপন্যাস হচ্ছে সীতারাম। প্রবন্ধ গ্রন্থ হচ্ছে লোক রহস্য, বিজ্ঞান রহস্য, কমলাকান্তের দপ্তর, সাম্য, কৃষ্ণচরিত, বিবিধ প্রবন্ধ।
এই যে সাম্য নামে যে প্রবন্ধটা রয়েছে, এই প্রবন্ধে 3 স্টার দেওয়া হয়েছে। 3 স্টার মানে এই প্রবন্ধ সম্পর্কে আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য আমাদেরকে মনে রাখতে হবে। সেই তথ্যটা হচ্ছে এই, জীবনে একবারই এই গ্রন্থটা বঙ্কিমচন্দ্র প্রকাশ করেছিলেন এবং প্রকাশ করার পরে নিজ দায়িত্বে বাজার থেকে তিনি এই বইটা উঠিয়ে নিয়েছিলেন। আমাদের এই সাহিত্য সম্রাট 8ই এপ্রিল 1894 খ্রিস্টাব্দে বহুমূত্র রোগে অর্থাৎ ডায়াবেটিস রোগে মৃত্যুবরণ করেন। সুপ্রিয় শিক্ষার্থী, এই ছিল হচ্ছে লেখক পরিচিতি। তো লেখক পরিচিতি সম্পর্কে অবশ্যই আমাদের জানতে হবে, কারণ লেখক পরিচিতি থেকে পরীক্ষায় প্রশ্ন আসে। আর লেখক পরিচিতি তোমরা একাদশ দ্বাদশ কমপ্লিট করে ভার্সিটিতে যাবে, বিসিএস পরীক্ষা দিবে, তখনও দেখবে ঘুরে ফিরে পড়তে হচ্ছে এই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জীবনী। সুতরাং সেই সময়ের কাজ যদি এখন হয়ে যায় তাহলে এক ঢিলে 2 পাখি মারার মতোই হবে। সেই জন্য এটাকে তোমরা একটু বেশি বেশি অনুশীলন করবে। শিখন ফল, আমরা আজকে যে প্রবন্ধটা পড়বো, এই প্রবন্ধটা পড়ে আমরা কি কি শিখবো সেটা এখানে দেওয়া হয়েছে। আমরা দেখতে পাচ্ছি শিখন ফলটা কি, লেখকদের আদর্শ কি হওয়া উচিত তা বলতে পারবে, বাংলার নতুন লেখকগণ কিভাবে তাদের লেখাকে উৎকৃষ্ট করতে পারে তা লিখতে পারবে, সাহিত্যের উদ্দেশ্য সম্পর্কে জানতে পারবে, সাহিত্য রচনার বিভিন্ন নিয়ম সম্পর্কে বলতে পারবে এবং নতুন সাহিত্য রচনার অনুপ্রেরণা লাভ করবে। তাহলে এই কাজগুলো সম্ভব যদি কিনা আমরা আজকে প্রবন্ধটা পড়ি। তো একটু চলে যাই মূল প্রবন্ধের ভিতরে। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা দেখতে পাই বাংলার নব্য লেখকদের প্রতি নিবেদন প্রবন্ধের ভিতরে নতুন লেখকদের প্রতি আমাদের সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় খুবই চমৎকার 13টা পরামর্শ দিয়েছেন যে কিভাবে লিখতে হবে, কিভাবে লেখাকে আরো উৎকৃষ্ট করা যাবে, কিভাবে লেখার সমস্ত ভুল সংশোধন করা যাবে এবং কি কি লেখা যাবে আর কি কি লেখা যাবে না, লেখার ভিতরে কি কি দিতে হবে আর কি কি দিতে হবে না, সব কথাই তিনি লিখে দিয়েছেন। অর্থাৎ তোমরা একাদশ শ্রেণীতে তোমাদের মনের ভিতরে রয়েছে অনেক আশা, সে আশায় বাসা বেঁধে তোমরাও সাহিত্য রচনা করতে পারো। কিন্তু এই সাহিত্য রচনা করার ক্ষেত্রে কোন কোন নিয়মগুলো অনুসরণ করা দরকার বা লেখার পরে নিজের আবেগকে নিয়ন্ত্রণ করার জন্য, লেখার মানকে আরো উৎকৃষ্ট করার জন্য, লেখার ভুল ত্রুটি সংশোধন করার জন্য কি কি করা উচিত, সমস্ত পরামর্শ তিনি দিয়ে দিয়েছেন। এটা শিক্ষকদের উদ্দেশ্যে নয়, এটা নিশ্চিত একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের উদ্দেশ্যে। কারণ বড় বড় সাহিত্যিক এই যে ছোটবেলা থেকে ক্রমান্বয়ে বড় হয়ে ওঠে, একাদশ শ্রেণীতে উঠেছে তোমরা, উচ্চ মাধ্যমিক, এই উচ্চ মাধ্যমিক ওঠার পরে উচ্চ ধরনের চিন্তা ভাবনা তোমাদের মাথায় চলে আসবে এবং বিভিন্ন ঘটনা দেখে বিভিন্ন মানুষের সংস্পর্শে আসার কারণে তোমাদের লেখার প্রতি একটা আগ্রহ জন্মাবে। তোমরা লেখো, কিন্তু লেখার ক্ষেত্রে কি কি নিয়ম অনুসরণ করতে হয় বা কিভাবে নিজেকে প্রকৃতপক্ষে লেখক হিসাবে জাহির করতে হয় সেই বিষয়টা এই লেখার ভিতরে রয়েছে। সেই জন্য শুধুমাত্র পড়ার জন্য পড়া নয়, নিজের জীবনকে গড়ার প্রত্যয়ে আমরা যদি প্রবন্ধটা পড়ি তাহলে নিশ্চিত আমরা উপকৃত হব। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা দেখব যে এই যে প্রবন্ধ, এই প্রবন্ধের যে পরামর্শগুলো রয়েছে, 1 নম্বরে কি পরামর্শ দিয়েছেন। 1 নম্বর পরামর্শে বলেছেন যশের জন্য লিখবেন না, তাহা হইলে যশও হইবে না, লেখাও ভালো হইবে না, লেখা ভালো হইলে যশ আপনি আসিবে। যশ কি সে সম্পর্কে আমরা একটু দেখব। নিচে 3 স্টার করে যশ সম্পর্কে কিছু সমর্থক শব্দ ব্যবহার করা হয়েছে। যশ মানে সুখ্যাতি, যশ মানে সুনাম, যশ মানে কীর্তি। জগতে আমরা সবাই সুখ্যাতি পেতে চাই, সুনাম পেতে চাই, কীর্তিমান হতে চাই, কিন্তু এই কীর্তিমান হওয়ার জন্য, সুনাম পাওয়ার জন্য কাজ করা দরকার। তাহলে আগে কি সুনাম নাকি আগে কাজ? আগে তুমি কাজ করো, কাজটা যদি সুন্দরভাবে সুনিপুণ ভাবে তুমি করতে পারো তাহলে যশ বা সুখ্যাতি, সুনাম আপনি চলে আসবে। সুখ্যাতির আশা করলে সুখ্যাতি আসবে না, বরঞ্চ আমাদের লেখার মান যদি ভালো হয় তাহলে সুখ্যাতি চলে আসবে। সেই জন্য বলা হয়েছে যশের জন্য লিখবেন না। তোমাদেরকে এখান থেকে একটা প্রশ্ন দেওয়া হলো যে লেখক কেন বলেছেন, লেখক যশের জন্য লিখতে নিষেধ করেছেন কেন?
এটা খ নম্বর প্রশ্নে তোমরা জানো সৃজনশীল 4টা প্রশ্ন থাকে, ক খ গ ঘ একটা সেট প্রশ্নে। তাহলে এই খ নম্বরে আসবে যে লেখক বা প্রাবন্ধিক যশের জন্য লিখতে নিষেধ করেছেন কেন। তাহলে এর উত্তরও আমরা এখানে পেয়ে যাব। মানে আমরা যে এই 13টি পরামর্শ পড়বো, শুধু পড়বো না, এই 13টা পরামর্শের ভিতরে কোন ধরনের প্রশ্ন হতে পারে আমরা সেটাও চর্চা করব এবং সেটা জেনে ক খ গ ঘ বা বহু নির্বাচনী প্রশ্ন কি আসবে সেটাও দেখব। কারণ আমরা তোমাদেরকে মাছ ধরিয়ে দিব না, মাছ ধরা শিখিয়ে দিব, পরবর্তীতে যেন তুমি ইচ্ছা মতো মাছ ধরতে পারো আর খেতে পারো। ঠিক তেমনি এই প্রবন্ধটা থেকে আমরা দেখিয়ে দিব যে কিভাবে পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে হয়, কিভাবে খাতা কলমের প্রশ্নগুলো লিখতে হয় এবং কিভাবে উত্তরটা খুঁজে বের করতে হয়। তাহলে আমরা প্রথম লাইনেই একটা প্রশ্ন তৈরি করে ফেললাম যে প্রাবন্ধিক যশের জন্য লিখতে নিষেধ করেছেন কেন। তাহলে প্রথমে যেহেতু এটা খ নম্বর প্রশ্ন, তাহলে অবশ্যই 2 মার্কসের উত্তর দিতে হবে। আর এই 2 মার্কসের উত্তরের জন্য তোমাদেরকে অবশ্যই 2টা উত্তর দিতে হবে। প্রথম উত্তর হচ্ছে কেন প্রশ্নের সরাসরি উত্তর দিতে হবে, যে যশের জন্য লিখলে লেখা ভালো হয় না। এরপরে তোমাকে ব্যাখ্যা করতে হবে কেন হয় না। মানে মানুষ যদি চিন্তা করে আমি যশের জন্য লিখবো, তাহলে আগে যশ তারপর লেখা, তাহলে নিশ্চিত পরেরটা ভালো হবে না। আগে আমাকে লিখতে হবে, লেখার মাধ্যমে যশ আসবে, অর্থাৎ আমাদের লক্ষ্যবস্তু হিসাবে যেটা সামনে থাকবে সেটাই আমরা অ্যাচিভ করতে পারবো, অর্জন করতে পারবো। সেজন্য যশ নয়, বরঞ্চ ভালো লেখাই হবে আমাদের মূল লক্ষ্য। এরপরে আমরা একটু দেখি 2 নম্বর পরামর্শ কি দিয়েছেন। 2 নম্বর পরামর্শ দিয়েছেন টাকার জন্য লিখিবেন না। ইউরোপে এখন অনেক লোক টাকার জন্য লেখে এবং টাকাও পায়, লেখাও ভালো হয়, কিন্তু আমাদের এখনো সেদিন হয় নাই। এখন অর্থের উদ্দেশ্যে লিখিতে গেলে লোকরঞ্জন প্রবৃত্তি প্রবল হইয়া পড়ে। এখন আমাদিগের দেশের সাধারণ পাঠকের রুচি ও শিক্ষা বিবেচনা করিয়া লোকরঞ্জন করিতে গেলে রচনা বিকৃত ও অনিষ্টকর হইয়া ওঠে। তাহলে আমাদের দেশে মানে এই ভারত মহাদেশে টাকার জন্য লেখার এখনো সময় হয়নি। এখনকার কথা বলা হচ্ছে না, বলা হচ্ছে 19 শতকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সময়ের কথা। তিনি তখন বলছেন ইউরোপের লোকজন টাকার জন্য লেখে, তারা টাকাও পায় আবার লেখেও ভালো, কিন্তু আমাদের সে অবস্থা হয়নি। কারণ বাংলা সাহিত্যের আধুনিক যুগের সূত্রপাত হয়েছে 1801 সালে। আমাদের লেখা এখনো দুর্বল, টাকার জন্য নয় বরঞ্চ মানের জন্য আমাদের এখন লেখালেখি করতে হবে। লোকরঞ্জন করার জন্য লেখালেখি করা যাবে না। কারণ কি? কারণ সাধারণ লোক নিয়ে যদি লিখতে চায় তাহলে আমাদের রচনাটা বিকৃত হয়ে যাবে, অনিষ্টকর হয়ে যাবে। সেই জন্য তিনি বলেছেন যে টাকার জন্য লেখা যাবে না, লোকরঞ্জন প্রবৃত্তির জন্য লেখা যাবে না। এরপরে আমরা অবশ্যই 2 নম্বরের পরে 3 নম্বর পরামর্শটা দেখব। 3 নম্বর পরামর্শে কি বলা হয়েছে? 3 নম্বর পরামর্শে বলা হয়েছে যদি মনে এমন বুঝিতে পারেন যে লিখিয়া দেশের বা মনুষ্য জাতির কিছু মঙ্গল সাধন করিতে পারেন অথবা সৌন্দর্য সৃষ্টি করিতে পারেন তবে অবশ্যই লিখিবেন। যাহারা অন্য উদ্দেশ্য লেখেন তাদেরকে যাত্রাওয়ালা প্রভৃতি নিজ ব্যবসায়ীগণের সঙ্গে গণ্য করা যাইতে পারে। 3 নম্বর পরামর্শের ভিতরে আমরা কিছু প্রশ্ন পাই, একটু দেখতে পাচ্ছি যে দেশের বা মনুষ্য জাতির মঙ্গল সাধন করিতে পারেন অথবা সৌন্দর্য সৃষ্টি করতে পারেন। তাহলে কোন উদ্দেশ্য নিয়ে সাহিত্য রচনা করতে হবে? প্রাবন্ধিক প্রবন্ধের ভিতরে কোন কোন উদ্দেশ্য নিয়ে সাহিত্য রচনার কথা বলেছেন? উদ্দেশ্য কিন্তু 2টা একবার নির্দিষ্ট করে দিয়েছেন। একটা হচ্ছে দেশের বা মনুষ্য জাতির মঙ্গল সাধন, আরেকটা হচ্ছে সৌন্দর্য সৃষ্টি। তাহলে এখান থেকেও খ নম্বরের প্রশ্ন হতে পারে অথবা ক নম্বরেও হতে পারে যে লেখার উদ্দেশ্য মানে কোন উদ্দেশ্য লেখনী ধারণ করতে হবে, কোন উদ্দেশ্যে। তাহলে এই 2টা তোমরা ক নম্বরেও আসতে পারে, খ নম্বরেও আসতে পারে। এই 2টা উদ্দেশ্য ব্যতীত যারা লিখবে তাদেরকে কেমন ব্যবসায়ী হিসাবে গণ্য করা হয়েছে? যাত্রাওয়ালা বা নিজ ব্যবসায়ী হিসাবে গণ্য করা হয়েছে। যাত্রাওয়ালা একদম নিম্ন মানের হিসাবে ধরা হয়েছে। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে এই যে আমরা তৃতীয় প্রশ্ন পেলাম, 3 নম্বর পরামর্শ পেলাম এবং 3 নম্বর পরামর্শের ভিতরে যে সাহিত্য লেখার উদ্দেশ্য মানে কারা লিখবেন সে সম্পর্কেও বলা হয়েছে, আর যারা এই উদ্দেশ্য ব্যতীত অন্যভাবে লিখবেন তাদেরকে কিভাবে দেখা হয়েছে সেটাও এখানে বলা হয়েছে। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে এখান থেকে যদি কোনো ধরনের প্রশ্ন হয় তাহলে অবশ্যই তোমরা পারবে। এবং স্লাইডে দেখতে পাচ্ছ দেশের বা মনুষ্য জাতির কিছু মঙ্গল সাধন,
এটাকে একটু ব্লু কালার করা হয়েছে, ডার্ক ব্লু, এবং সৌন্দর্য সৃষ্টি এই দুইটাকে একটু গুরুত্ব দেওয়া হয়েছে। যাত্রাওয়ালা মানে যারা এই উদ্দেশ্য ছাড়া লিখবে তাদেরকে কাদের সাথে তুলনা করা হয়েছে, যাত্রাওয়ালা বা নিজ ব্যবসায়ীগণের সঙ্গে তুলনা করা হয়েছে, তোমরা একটু দেখতে পাচ্ছ। প্রিয় শিক্ষার্থী, আমরা একটু 4 নম্বরে দেখব। 4 নম্বরে কি দেওয়া হয়েছে? 4 নম্বরে বলা হচ্ছে যাহা অসত্য, ধর্ম বিরুদ্ধ, পরনিন্দা বা পরপীড়ন বা স্বার্থ সাধন যাহার উদ্দেশ্য, সে সকল প্রবন্ধ কখনোই হিতকর হইতে পারে না। এখান থেকে একটা প্রশ্ন হতে পারে, কোন ধরনের সাহিত্য হিতকর হতে পারে না? তাহলে এই জায়গায় উদ্দেশ্যগুলো দেওয়া হয়েছে, বা কোন উদ্দেশ্যে সাহিত্য রচনা করলে সেটা জনগণের হিত সাধন করতে পারে না এটা। সুতরাং তাহা একেবারে পরিহার্য। পরিহার্য আর অপরিহার্য এই শব্দ দুটো খুবই চমৎকার শব্দ। অ দিয়েই পার্থক্য করা যায়। পরিহার্য মানে পরিহার করতে হবে, ত্যাগ করতে হবে, আর অপরিহার্য মানে অবশ্যই সেটাকে ধারণ করতে হবে। সত্য ও ধর্মই সাহিত্যের উদ্দেশ্য। তাহলে এখানে 2 ধরনের প্রশ্ন হতে পারে, যে সাহিত্যের উদ্দেশ্য কি। একবার টু দা পয়েন্টে যদি এই প্রশ্নটা হয় তাহলে অবশ্যই তোমাকে লিখতে হবে সত্য ও ধর্মই সাহিত্যের উদ্দেশ্য। আবার খ নম্বরে আসতে পারে, সত্য ও ধর্মই সাহিত্যের উদ্দেশ্য, ব্যাখ্যা করো। তাহলে এই ব্যাখ্যা তোমাকে করতে হবে, কারণ সাহিত্য রচনা করতে হবে সত্যকে, সুন্দরকে প্রস্ফুটিত করার জন্য, ধর্মকে হৃদয়ে ধারণ করার জন্য। এই ধর্ম এবং সাহিত্য একাকার হবে যদি তুমি সৎ পথে থাকো, সত্য বিষয় নিয়ে তোমার লেখনী ধারণ করো। সত্য এবং ধর্ম এই দুটা বাদ দিয়ে যদি তুমি সাহিত্য লিখনী শুরু করো তাহলে মহাপাপ হবে। কারণ সত্যের স্থান দখল করবে মিথ্যা, আর ধর্মের স্থান দখল করবে অধর্ম, যেটা মানব জাতির কল্যাণ সাধন করে না। অবশ্যই সেটা মহাপাপ হিসাবে গণ্য হবে। ধর্ম বিরুদ্ধ শব্দটাকে 3 স্টার দেওয়া হয়েছে, কারণ এটা একটা শব্দার্থ একটু ব্যাখ্যা দরকার। ধর্ম বিরুদ্ধ, নীতি নৈতিকতা বিরোধী। ধর্ম মানে কোনো একটা মানে বিশেষ ধর্মকে বোঝানো হয়েছে তা নয়, এটা হচ্ছে মৌলিক ধর্মের কথা বলা হয়েছে, সত্যবাদিতা, ন্যায়, নীতি, নৈতিকতা এইগুলোর কথা বলা হয়েছে। তাহলে এই যে কাজগুলো পৃথিবীর সকল ধর্মের কাছে স্বতঃসিদ্ধ সত্য, সেটাকেই মূলত বলা হয়েছে, আর এর বিরুদ্ধে কোনো কাজ করা যাবে না। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা এখান থেকে কয়েকটা প্রশ্ন পেতে পারি। সেটা হচ্ছে সাহিত্যের উদ্দেশ্য কি, সত্য সাহিত্যের উদ্দেশ্য ব্যাখ্যা করো, কখন লেখনী ধারণ করলে মহাপাপ হয় এটাও হতে পারে, অথবা কখন সাহিত্য জনগণের হিত সাধন করে না সেটাও প্রশ্ন হতে পারে। ধর্ম বিরুদ্ধ শব্দের অর্থ কি এটাও প্রশ্ন হতে পারে, নীতি নৈতিকতা বিরোধী। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা একটু দেখি 5 নম্বর পরামর্শ তিনি কি দিয়েছেন। আমাদের প্রাবন্ধিক 5 নম্বরে বলেছেন, যাহা লিখিবেন তা হঠাৎ ছাপাইবেন না। লিখা যাবে কিন্তু লিখলেও সমস্যা নাই, কিন্তু ছাপানো যাবে না সাথে সাথে। কিছু কাল ফেলিয়া রাখিবেন, কিছু কাল পরে উহা সংশোধন করিবেন, তা হইলে দেখিবেন প্রবন্ধে অনেক দোষ রয়েছে। অর্থাৎ যখন আমরা কোনো সাহিত্য রচনা করি তখন আবেগে আপ্লুত হয়ে ভুল ত্রুটি আমাদের দৃষ্টিগোচর হয় না, কিন্তু যখন আমরা কিছু কাল এটা রেখে দিই, কিছু কাল রাখার পরে আমরা আমাদের ভুলগুলো বুঝতে পারি এবং সেগুলো সংশোধন করে লেখাকে আরো উৎকৃষ্ট করতে পারি। কাব্য, নাটক, উপন্যাস 2-1 বছর ফেলিয়া রাখিয়া তারপর সংশোধন করলে বিশেষ উৎকর্ষ লাভ করে। এই জায়গায় একটু দেখো, এই জায়গাটা গুরুত্বপূর্ণ। আচ্ছা, পরে বলছি আবার, যাহারা সাময়িক সাহিত্যের কার্যে ব্রতী তাদের পক্ষে এই নিয়ম রক্ষাটি ঘটিয়া ওঠে না, এই জন্য সাময়িক সাহিত্য লেখকের পক্ষে অবনতিকর। এই যে 5 নম্বর পরামর্শ দেওয়া হয়েছে, এই 5 নম্বর পরামর্শের ভিতরে কি কি প্রশ্ন হতে পারে বা কি কি আমাদের জানতে হবে। যাহা লিখিবেন তাহা হঠাৎ ছাপাইবেন না কেন, ব্যাখ্যা করো। এখানে খ নম্বর প্রশ্ন ব্যাখ্যায় আসতে পারে। এরপরে আছে যে প্রবন্ধের দোষ কিভাবে আমরা খুঁজে পাই বা কিভাবে বের করতে পারি বা কিভাবে দূর করতে পারি। এই যে লেখার পরে কিছুকাল রেখে দিতে হবে বা ফেলে রাখতে হবে, তারপরে এটা সংশোধন করতে হবে। এই সংশোধন করার উদ্দেশ্যে যখন পড়বো তখন দেখবো যে এর ভিতরে অনেক দোষ রয়েছে। এখানে বিভিন্ন ধরনের সাহিত্যের কথা বলা হয়েছে, কাব্য, নাটক, উপন্যাস যাই লিখুক না কেন, এটা কতদিন ফেলে রাখার কথা বলা হয়েছে। 2-1 বছর ফেলে রাখতে হবে, 1 দিন 2 দিন 3 দিন নয়। রাতের ভিতরে একটা কোনো কথা মনে এসেছে, সেই মনের কথাটা খাতার পাতায় লিখে পরের দিন ছাপিয়ে দিলে এমন করা যাবে না, এতে হিতে বিপরীত হতে পারে। কারণ
আমাদের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সাবধান করে দিয়েছেন, যদি কিনা আমরা উৎকৃষ্ট মানের লেখা ছাপাতে চাই বা উৎকৃষ্ট মানের লেখা পেতে চাই বা উৎকৃষ্ট মানের লেখা উপহার দিতে চাই, তাহলে অবশ্যই 1-2 বছর অপেক্ষা করতে হবে। আর সাময়িকভাবে যারা সাহিত্য রচনা করেন, অনেক সময় সাহিত্য রচনা করতে হয় সাময়িকভাবে, কিন্তু তাদেরটা অবনতিকর, অর্থাৎ তেমন উৎকৃষ্ট মানের সাহিত্য রচনা করা তাদের পক্ষে সম্ভব হয় না। তাহলে এই 5 নম্বর যে পরামর্শ দেওয়া হয়েছে, এই 5 নম্বর পরামর্শ থেকে যে ধরনের প্রশ্ন হতে পারে আমি সবগুলো বললাম। তোমরা অবশ্যই এই ধরনের প্রশ্নগুলো ব্যাখ্যা করে, খ নম্বরে যে প্রশ্নগুলো দেওয়া হচ্ছে ব্যাখ্যা করে আমি মোবাইল নাম্বার দিয়েছি, সাথে ইমেইল অ্যাড্রেসও দিয়েছি। এই কারণে তোমরা লেখার পরে সেটা হয়েছে কি হয়নি সেটা যাচাই বাছাই করার জন্য সেটা ছবি উঠিয়ে অথবা তোমরা এই ফাইলটাকে আমার ইমেইল অ্যাড্রেসে যদি দিয়ে দাও, আমি আমার ইমেইলটা চেক করে ওখানে খাতা দেখার মতো করে তোমাদের লেখাটা সংশোধন করে দিতে পারবো, এবং তোমাদেরকে মানে পরবর্তীতে এই বিষয় দক্ষ করতে যে যে সহযোগিতা লাগবে সেইভাবে ক্লাসটা তৈরি করবে, এবং তোমাদের ভিতরে যে ত্রুটি বিচ্যুতিগুলো রয়েছে সেইগুলো দূর করতে সক্ষম হবো বলে আশা করি। প্রিয় শিক্ষার্থী, আমরা একটু 6 নম্বরে চলে যাই। 6 নম্বরে আমাদের প্রাবন্ধিক কি কি পরামর্শ দিয়েছেন। যে বিষয়ে যাহার অধিকার নাই সে বিষয়ে তার হস্তক্ষেপ অকর্তব্য, অর্থাৎ ইন্টারফেয়ার করতে গেলে অবশ্যই একটু ভেবে চিন্তা করতে হবে। এটি সোজা কথা, কিন্তু সাময়িক সাহিত্যে এই নিয়মটি রক্ষিত হয় না। অর্থাৎ সবাই সব বিষয় নিয়ে লিখবে না। আমার যে বিষয়ে অধিকার রয়েছে আমি সেই বিষয়ে লিখব, যে বিষয়ে অধিকার নেই সে বিষয়ে আমার হস্তক্ষেপ করা কর্তব্য নয়, তাহলে কাজ ভালোর চেয়ে মন্দের দিকে যাবে। 7 নম্বর একটু বড় স্লাইড, পরামর্শ অনেক দিয়েছেন, সেই জন্য অবশ্যই এটা আরো বেশি গুরুত্ব রাখেন। আমরা একটু দেখব, বিদ্যা প্রকাশের চেষ্টা করিবেন না। তোমরা দেখতে পাচ্ছ কালারটা একটু ভিন্ন করা হয়েছে, কারণ কি? কারণ একটাই, এটাও একটা প্রশ্ন, বিদ্যা প্রকাশের চেষ্টা করতে নিষেধ করেছেন কেন? বিদ্যা থাকলে তাহলে আপনি প্রকাশ পায়, চেষ্টা করিতে হয় না। বিদ্যা প্রকাশের চেষ্টা পাঠকের অতিশয় বিরক্তিকর ও রচনার পরিপাঠ্যের বিশেষ হানিজনক। এখানকার প্রাবন্ধিক ইংরেজি না, কিন্তু ইংরাজি, সংস্কৃত, ফরাসি এরকম বিভিন্ন ভাষার কথা বলেছেন। সেই ভাষাটার কারণেই মূলত এই যে সংস্কৃত, ফরাসি, জার্মান কোটেশন দেখতে পাই। তাহলে যে ভাষার কথা বলেছে সেই ভাষা। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা এই স্লাইডটা একটু দেখি। স্লাইডে বলা হয়েছে যে যে ভাষা আপনি জানেন না পরের গ্রন্থের সাহায্যে সে ভাষা থেকে উদ্ধৃত দেওয়ার দরকার নাই। তো এখানে আমরা একটু দেখি এই ভাষাগুলো কি আছে। এখানে বলা হচ্ছে বিদ্যা প্রকাশের চেষ্টা করিবেন না, অর্থাৎ আমরা অনেকেই বিদ্যা জাহির করতে চাই, এই বিদ্যা জাহির করা যাবে না, সেই জন্য বলেছে বিদ্যা প্রকাশের চেষ্টা করিবেন না। বিদ্যা থাকিলে তাহা আপনি প্রকাশ পায়, চেষ্টা করিতে হয় না। বিদ্যা প্রকাশের চেষ্টা পাঠকের অতিশয় বিরক্তিকর, তার মানে আপনি যদি বিদ্যাকে জাহির করতে চান, জাহির করতে চাইলে তাহলে সেটা বিরক্তিকর হয়ে যাবে এবং রচনার পরিপাঠ্য হানিকর হবে। তো প্রাবন্ধিক বলেছেন যে আমরা যখন কোনো গ্রন্থ লিখি, আমাদের পাণ্ডিত্য জাহির করার জন্য, আমাদের বিদ্যাকে জাহির করার জন্য আমরা কি করে থাকি? আমরা বিভিন্ন কোটেশন দিয়ে থাকি, যে কোটেশনের দরকার নাই, কারণ এই কোটেশনগুলো আমাদের ভালোর তুলনায় আরো খারাপ করে ফেলে। এখানে কোটেশন শব্দের অর্থ হচ্ছে উদ্ধৃতি, অর্থাৎ নিজের লেখা নয়, অন্যের লেখা থেকে কোনো লেখা যদি দেওয়া হয় তাহলে সেটাকে পরিহার করতে হবে, ওটা দেওয়ার দরকার নাই। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা পেলাম হচ্ছে 7 নাম্বার স্লাইড বা 7 নাম্বার পরামর্শ, কিন্তু আমরা তো 13টা পরামর্শ পড়বো। 8 নম্বর পরামর্শের দিকে চলে যায়। তাহলে এখান থেকে কি কি প্রশ্ন হতে পারে একটু সেই প্রশ্নটাও দেখে নিব। তাহলে খ নম্বরে প্রশ্ন হতে পারে বিদ্যা প্রকাশের চেষ্টা করতে নিষেধ করেছেন কেন, এটা আমরা একটু জানলাম। এরপরে হতে পারে যে এই প্রবন্ধে কোন কোন ভাষা থেকে কোটেশন নেওয়ার কথা উল্লেখ রয়েছে। ইংরেজি, সংস্কৃত, ফরাসি, জার্মানি, এই কয়টা ভাষা, মানে 4টা, ইংরেজি, সংস্কৃত, ফরাসি এবং জার্মানি। ইংরেজি বলা হয়েছে কেন? তখন ইংরেজিই বলা হতো। আর কোটেশন মানে আমরা জানি, কোটেশন মানে উদ্ধৃতি। আমি যখন অন্য লেখকের কোনো কথা আরেকটা গ্রন্থে ব্যবহার করব সেটাই হচ্ছে কোটেশন। প্রিয় শিক্ষার্থী, 8 নম্বরে যে পরামর্শটা সেটা হচ্ছে অলংকার প্রয়োগ বা রসিকতার জন্য চেষ্টিত হইবেন না। অলংকার কি? এই অলংকারটা দরকার। হ্যাঁ, শুধু মেয়েদের না, সাহিত্যেও অলংকার দরকার।
অলংকার হচ্ছে ভূষণ, প্রসাধন বা শোভা, ভাষার মাধুর্য ও উৎকর্ষ বৃদ্ধি করে এমন গুণকে মূলত অলংকার বলা হয়। বলা হয়েছে অলংকার প্রয়োগ বা রসিকতার জন্য চেষ্টিত হইবেন না। স্থানে স্থানে অলংকার বা ব্যঙ্গের প্রয়োজন হয় বটে, লেখকের ভান্ডারে এই সামগ্রী থাকিলে প্রয়োজন মতে আপনি আসিয়া পৌঁছাবে, ভান্ডারে না থাকিলে মাথা কুটিলেও আসিবে না। অসময়ে বা শূন্য ভান্ডারে অলংকার প্রয়োগের বা রসিকতার চেষ্টার মতো কদর্য আর কিছুই নেই। তাহলে আমরা সাহিত্যকে আরো বেশি সৌন্দর্য মণ্ডিত করার জন্য, আরো বেশি সুমধুর করার জন্য, মাধুর্য বৃদ্ধি করার জন্য অলংকারের প্রয়োগ করে থাকি। অলংকার জোর করে প্রয়োগ করার দরকার নেই, যেখানে প্রয়োজন লেখক যদি এই অলংকার সম্পর্কে জানেন, সম্যক ধারণা রাখেন, তাহলে আপনি এটা চলে আসবে। সেই জন্য অবশ্যই এটাকে জোর করে প্রয়োগ করা যাবে না। ব্যঙ্গ করার জন্য জোর করে প্রয়োগ করা যাবে না, যেখানে প্রয়োজন অটোমেটিক্যালি চলে আসবে, স্বতঃস্ফূর্ত ভাবে চলে আসবে। জোর করে অলংকারও নিয়ে আসা যাবে না, রসিকতা ঢোকানোরও চেষ্টা করা যাবে না। তাহলে এখান থেকে প্রশ্ন হতে পারে, অলংকার বলতে কি বোঝো? অথবা প্রাবন্ধিক এই প্রবন্ধের ভিতরে অলংকার শব্দটি কোন অর্থে ব্যবহার করেছে? অলংকার হচ্ছে সাহিত্যিক গুণাবলী বৃদ্ধি করার জন্য, সাহিত্যিক মান বৃদ্ধি করার জন্য উপমা, উৎপ্রেক্ষা, রূপক এই ধরনের যে ব্যবহার করে থাকেন সেগুলোকে অলংকার বলা হয়। অলংকার সম্পর্কে নিশ্চিত কোনো একদিন ক্লাসে তোমাদেরকে বিস্তারিত আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, 9 নম্বরে যে পরামর্শটা দেওয়া হয়েছে সেই পরামর্শগুলো একটু দেখি। যে স্থানে অলংকার বা ব্যঙ্গ বড় সুন্দর বলিয়া বোধ হইবে সেই স্থানটি কাটিয়া দিবে, এটি প্রাচীন বিধি। তাহলে আমাদের এই প্রবন্ধের ভিতরে প্রাচীন কোন বিধিটির কথা উল্লেখ করা হয়েছে? কোন বিধিটির কথা? তাহলে বিধিটা হচ্ছে এই, যে স্থানে অলংকার বা ব্যঙ্গ খুব সুন্দর বলে মনে হবে সেই স্থানে কেটে দিতে হবে। মানে কি? এত সুন্দর করে, এত চমৎকার করে আমি অলংকার ব্যবহার করেছি, এত সুন্দর করে ব্যঙ্গ ব্যবহার করেছি, এই স্থানে কেটে দেওয়ার নিয়ম, এটা হচ্ছে প্রাচীন বিধি। কেন এই বিধিটা করেছেন সেটা তারাই জানেন, কিন্তু আমাদের প্রাবন্ধিক সরাসরি এই কথাটা বলেননি। তিনি কি বলেছেন সেটা একটু দেখি। আমি সে কথা বলি না, কিন্তু আমার পরামর্শ এই যে সে স্থানটি বন্ধুবর্গকে পুনঃ পুনঃ পড়িয়া শুনাইবে। যদি ভালো না হইয়া থাকে তবে 2-4 বার পড়িলে লেখকের নিজেরই আর উহা ভালো লাগিবে না, বন্ধুবর্গের নিকট পড়িতে লজ্জা করিবে, তখন উহা কাটিয়ে দিবে। মানে মূল কথা হচ্ছে কেটে দিতে হবে, কিন্তু একবার পরীক্ষা করে দেখতে হবে যে প্রকৃতপক্ষে এটা ভালো হয়েছে কিনা। কয়বার পড়ার কথা বলা হয়েছে? 2-4 বার। তোমরা একটু দেখতে পাচ্ছ এখানে দেওয়া আছে যে 2-4 বার। 2-4 বার আগে পড়ে কাদেরকে শোনাতে হবে? বন্ধুবর্গকে। এই যে বন্ধুবর্গকে পড়ে পড়ে শোনাতে হবে। যদি ভালো হয় তাহলে লজ্জা লাগবে না, কিন্তু যদি ভালো না হয় তাহলে দেখবে যে সাহিত্যিক নিজেরই লজ্জা লাগছে, তখন বুঝতে হবে যে এটা এখানে প্রয়োগযোগ্য নয়, এটা কেটে দিতে হবে। ব্যঙ্গ মানে পরিহাস, বিদ্রূপ, এই ব্যঙ্গ বা পরিহাস, বিদ্রূপ মানে সমর্থক শব্দ। তো এখান থেকে কি কি প্রশ্ন হতে পারে? এই যে প্রাচীন বিধি সম্পর্কে একটা হতে পারে, অথবা অলংকার এবং ব্যঙ্গের প্রয়োগ সম্পর্কে আমাদের লেখক যে মতামতটি দিয়েছেন সেটা তুলে ধরো। এই মতামত যদি তোমরা একটু এই তথ্যগুলোই জানো যে 2-4 বার পড়তে হবে, বন্ধুদেরকে শোনাতে হবে, যদি লজ্জা লাগে তাহলে সেটা কেটে দিতে হবে, অথবা প্রাচীন বিধিটাও তোমরা প্রয়োগ করতে পারো। যেটাই করতে চাও জানতে হবে, আর জানার জন্য পড়তে হবে, আর এই পড়াটা মাথায় ধরে রাখার জন্য একটু লিখতেও হবে। আর যদি এটাকে তুমি দীর্ঘস্থায়ী করতে চাও, বন্ধুদের সাথে আলোচনাও করতে হবে, কারণ কোনো কথা শুধু একবার শুনলে মনে থাকে না। তুমি এটাকে পড়ো, এটাকে লেখো, এটা নিয়ে আলোচনা করো, তবে তো খাতায় নয় মনের পাতায় এই কথাটা গেঁথে যাবে, চিরস্থায়ী হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থী, আমরা 10 নম্বর পরামর্শটা দেখব। 10 নম্বরে বলা হয়েছে সকল অলংকারের শ্রেষ্ঠ অলংকার সরলতা। ব্যাখ্যা করো। এই ব্যাখ্যা করতে হবে অলংকার। অলংকার কি? অলংকার যেটা মানুষ তার সৌন্দর্য বৃদ্ধি করার জন্য বিভিন্ন আভূষণ পরে থাকে, কানে, নাকে, গলায়, হাতে, পায়ে বিভিন্ন ধরনের পরে থাকে। কিন্তু একটা জিনিস, এই সমস্ত অলংকার একদম মানে সাদা সিধা ভাবে যে সৌন্দর্য ফুটে ওঠে, এইরকম সৌন্দর্য কিন্তু অলংকারে ফুটে ওঠে না। তো সকল
অলংকারের শ্রেষ্ঠ অলংকার হচ্ছে সরলতা। যখন কোনো সাহিত্যিক নিজের কথা প্রকাশ করতে চায়, কথাকে লতার মতো পেঁচিয়ে পেঁচিয়ে না বলে সরলভাবে বলতে হবে, কারণ বুঝতে হবে সাহিত্য রচনা করা হয়েছে পাঠকের জন্য, বেশি জড়িয়ে নয়, সরলভাবে বুঝতে হবে যাতে পড়া মাত্র পাঠক বুঝতে পারে। যদি বুঝতে না পারে তাহলে লেখায় বৃথা। সুতরাং বেশি অলংকার দিয়ে বেশি জটিল করে কঠিন করে প্রকাশ করার ভিতরে কোনো পাণ্ডিত্য নেই। পাণ্ডিত্য হচ্ছে সহজ সরল ভাবে বলার মধ্যে, সাগরকে সিন্ধুকে বিন্দুতে ধারণ করার মাধ্যমে। বেশি কথা বলার দরকার নেই, অল্প কথায় যদি ভাব প্রকাশ করা যায়, বেশি কথা নিষ্প্রয়োজন। যিনি সোজা কথায় আপনার মনের ভাব সহজে পাঠককে বুঝাইতে পারেন তিনি শ্রেষ্ঠ লেখক। তাহলে এখানে আমরা জানলাম প্রাবন্ধিকের মতে শ্রেষ্ঠ লেখক কে, এটাও কিন্তু একটা প্রশ্ন হতে পারে, ক নম্বরের প্রশ্ন যে শ্রেষ্ঠ লেখক কে। তাহলে শ্রেষ্ঠ লেখক আমরা সহজে বলে দিব, সোজা কথায় আপনার মনের ভাব সহজে পাঠককে বুঝাইতে পারে, সেই হচ্ছে শ্রেষ্ঠ লেখক। কেননা লেখার উদ্দেশ্য পাঠককে বোঝানো। তাহলে লেখকের এই যে লেখার উদ্দেশ্য কি, লেখার উদ্দেশ্য হচ্ছে পাঠককে বোঝানো। এখান থেকেও প্রশ্ন হতে পারে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে তো এই লাইনটা, প্রথম যে লাইনটা দিয়েছি, এই যে সকল অলংকারের শ্রেষ্ঠ অলংকার হচ্ছে সরলতা। তাহলে সরলতা এটা অবশ্যই লেখার ভিতরে থাকতে হবে। নতুন লেখক লেখার সময় কত কথা, কত জটিল বাক্য চলে আসে, কত গুরুগম্ভীর শব্দ চলে আসে, এমন কথা যেটা পাঠক বুঝতে পারে না। কিন্তু তোমাদের সচেতনতার জন্য, তোমাদেরকে সাবধান করার জন্য বলা হচ্ছে তোমরা লেখো, কিন্তু সরল ভাবে লেখো, কারণ সরলতা হচ্ছে শ্রেষ্ঠ অলংকার। সহজে সরল ভাবে কথা লিখতে হবে যাতে পাঠক পড়া মাত্র বুঝতে পারে। যদি বুঝতে না পারে তাহলে লেখার উদ্দেশ্য ব্যাহত হলো। সেই জন্য অবশ্যই নতুন লেখক যারা, মানে তোমরা নতুন ভাবে লেখো, তার লেখার জন্য অবশ্যই যে নিয়ম কানুন গুলো, যে পরামর্শ গুলো প্রাবন্ধিক বঙ্কিমচন্দ্র বলেছেন, তোমরা সেইগুলো অনুসরণ করো। প্রিয় শিক্ষার্থী, 11 নম্বরে একটা পরামর্শ দেওয়া হচ্ছে, আমরা এটা একটু দেখবো। কাহার অনুকরণ করিও না। নতুন লেখক যারা, তারা আরেকটা লেখকের অনুকরণ করেন, কিন্তু বলে দিয়েছে না, খবরদার কারো অনুকরণ করিও না। অনুকরণে দোষগুলি অনুসৃত হয়, গুণগুলি হয় না। অর্থাৎ আমরা যদি কারো লেখা দেখে কপি করার চেষ্টা করি, সরাসরি কপি নয়, তিনি যেভাবে, যে ঢঙে, যে স্টাইলে সাহিত্য রচনা করেছেন, আমরা যদি সেইভাবে করতে চাই তাহলে দেখবো যে এই লেখার যে দোষগুলো, সেই দোষগুলো আমাদের লেখার ভিতরে চলে এসেছে, কিন্তু যে গুণাবলীগুলো, সেই গুণাবলীগুলো আমরা ধারণ করতে পারিনি। তাই লেখক সাবধান করে দিয়েছেন যে খবরদার অনুকরণ করিও না। অমুক ইংরাজ বা সংস্কৃত বা বাংলা লেখক এই রূপ লিখিয়াছেন, আমিও এই রূপ লিখব, এই কথা কদাপি মনে স্থান দিও না। কদাপি মানে কখনো, কোন কালে, যতদিন তুমি লেখা ধারণ করবে, যতদিন তুমি লেখালেখি করবে, খবরদার মনে রাখবে যে কোন ইংরেজি বা সংস্কৃত বা বাংলার লেখককে সরাসরি অনুসরণ করে, অনুকরণ করে লিখবে না। এরপরে 12 নম্বরে যে পরামর্শ দিয়েছেন, সেই পরামর্শটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই গুরুত্বপূর্ণ তথ্যটা হচ্ছে এই, যে কথার প্রমাণ দিতে পারবে না তাহা লিখিও না। হ্যাঁ, প্রমাণ সবসময় দরকার নেই যে আমি লিখলেই তার প্রমাণ দিতে হবে, এমন কোনো কথা নেই, কিন্তু প্রমাণ হাতে থাকা লাগবে। প্রমাণগুলি সংযুক্ত করা সকল সময় প্রয়োজন হয় না, কিন্তু হাতে থাকা চাই, যাতে তুমি যে কথাটা বলছো, সেটা যে সত্য, তাতে প্রমাণ রয়েছে। এই প্রমাণটা যদি তোমার হাতে থাকে তাহলে তোমার কথা যেমন মজবুত হবে, তোমার হাতে যদি প্রমাণ না থাকে তাহলে তুমি তত স্পষ্ট করে কথাটা বলতে পারবে না, তুমি কথা বলে তত জোর পাবে না। পায়ের তলায় মাটি থাকলে মানুষ যেমন সুন্দরভাবে দাঁড়াতে পারে, শক্তি সামর্থ্য নিয়ে দাঁড়াতে পারে, ঠিক তেমনি কোন কথায় যখন প্রমাণ থাকবে, তুমি ওই প্রমাণ থাকার কারণে কথা বলার সময় ভিতর থেকে একটা আলাদা অনুপ্রেরণা লাভ করবে, একটা আলাদা শক্তি লাভ করবে। এই শক্তিটা অর্জন করার জন্য, লেখাকে আরো স্ট্রং করার জন্য অবশ্যই প্রমাণ হাতে থাকতে হবে। এরপরে আমরা সর্বশেষ যে পরামর্শ, সেই পরামর্শটা দেখব। বাংলা সাহিত্য বাংলার ভরসা। ব্যাখ্যা করো, ব্যাখ্যা তো করতেই হবে। এই নিয়মগুলি বাংলার লেখকদের দ্বারা রক্ষিত হইলে বাংলা সাহিত্যের উন্নতি বেগে হইতে থাকিবে। তো একটু দেখি, আগে আমরা বাংলা শব্দের ব্যাখ্যা বিশ্লেষণ করি। বাংলা শব্দটা মূলত বাংলার শব্দ। এই বাংলা পরিবর্তিত হয়ে বাংলা হয়েছে 19 শতকে। বঙ্কিমচন্দ্রের কালে বাংলাকে বাঙ্গালা লেখা হতো। শব্দটির পরিবর্তন হয়েছে এভাবে, প্রথম হচ্ছে বাঙ্গালা, তারপর হচ্ছে বাংলা, এই যে বাংলা, তাহলে বাঙ্গালা, এই বাঙ্গালা হচ্ছে বঙ্কিমচন্দ্র আমলের বাঙ্গালা।
পরিবর্তন হয়েছে বাংলা, আর বর্তমান আধুনিক নিয়মে আমরা এই বাংলা লিখে থাকি। তো সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা একটু দেখলাম যে মূলত যে বাংলা শব্দটা কিভাবে এসেছে। বাংলা সাহিত্য, বাংলার ভরসা। আরে আমার যে সম্পদ আছে, আমি তো এই সম্পদ নিয়েই এগিয়ে যাব, আমি আমার সম্পদের উপরে ভরসা করব না অন্যের কাছে কত টাকা আছে, অন্য কত বড় লোক বা অন্য কেমন সমৃদ্ধশালী, এটা তো আমাকে ভরসা দিতে পারবে না, আমাকে শক্তি সামর্থ্য দিতে পারবে না। সুতরাং বলা যায় বাংলা সাহিত্য, বাংলার ভরসা। একদম সোজা কথা। যে তাহলে বাংলার ভরসা কি? বাংলার ভরসা হচ্ছে বাংলা সাহিত্য। যত নতুন লেখক আসবে, তারা যত নতুন নতুন মানের সুন্দর সুন্দর সাহিত্য উপহার দেবে, ততই বাংলা শক্তিশালী হবে। তাই স্পষ্ট করে বলা হয়েছে বাংলা সাহিত্য, বাংলার ভরসা। তাহলে বাংলা সাহিত্যকে মজবুত করতে হবে। আমরা যদি বাংলাকে মজবুত করতে চাই, আমরা যদি বাংলা ভাষাকে পৃথিবীর বুকে স্থান করে দিতে চাই, যদি বাংলার বাণী আকাশে বাতাসে ছড়িয়ে দিতে চাই, তাহলে বাংলা সাহিত্যকে স্ট্রং করতে হবে, বাংলা সাহিত্যকে শক্তিশালী করতে হবে। আর এই বাংলা সাহিত্যকে শক্তিশালী করার জন্য আমাদের এই প্রাবন্ধিক এই বাংলার নব্য লেখকদের প্রতি যে নিবেদন করেছেন, যে 13টা নিয়ম দিয়েছেন, আমাদের এই 13টা নিয়ম অনুসরণ করি, তাহলে আমাদের লেখার মান ভালো হবে। আর এই লেখার মান ভালো হওয়ার কারণে বাংলা ভরসা পাবে, এই বাংলাটা শক্তি সামর্থ্য নিয়ে সারা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়তে পারবে, বাংলার উন্নতি হবে। তো আমরা দেখলাম 13টি পরামর্শ অত্যন্ত চমৎকার ভাবে, একবার গোছালো ভাবে, অল্প কথার ভিতরে মনের মাধুরী মিশিয়ে এই পরামর্শগুলো দিয়েছেন। যাকে তাকে নয়, নতুন লেখক যারা তাদের জন্য। আর নতুন লেখক আমরা না, নতুন লেখক তোমরা। তোমাদের মনের ভিতরে যে সুপ্ত প্রতিভা রয়েছে, সেটাকে প্রজ্বলিত করে তোমাদের সাহিত্যিক প্রতিভাকে বিকশিত করার জন্য এই নিয়মগুলো দেওয়া হয়েছে। যে এখনো লেখনী ধারণ করো নাই, যে এখনো সাহিত্যে কলম চালানো শুরু করনি, এইটা পড়ার পরে তোমাদের ভিতরে যদি সামান্যতম অনুপ্রেরণা আসে, তোমরা লিখে ফেলো, প্রকাশ করো না এখন। কারণ প্রাবন্ধিক বলেছেন এখন লেখো, কিন্তু এখনই প্রকাশ করো না। কারণ আজ কিছুদিন পরে তুমি যখন এই প্রবন্ধটা, এই গল্পটা, এই উপন্যাসটা আবার একবার পড়বে, আবার একবার রিভাইজ করবে, তখন দেখবে যে নানা ত্রুটি রয়েছে। ত্রুটি বিচ্যুতি দূর করার পরেই দেখবে যে চমৎকার একটা সাহিত্য রচনা করেছো তুমি। এই সাহিত্য রচনা তুমি করেছো, কিন্তু সম্পদ হচ্ছে বাংলার। সেই জন্য বাংলা সাহিত্য, বাংলার ভরসা। তো আমরা এরপরে আরো কি কি আছে সে বিষয়গুলো আলোচনা করব। এরপরে আরো প্রশ্ন রয়েছে, পাঠ পরিচিতি রয়েছে। পাঠ পরিচিতি সম্পর্কে একটু ডিটেইলসে আমরা এখানে আলোচনা করেছি। বঙ্কিমচন্দ্র 19 শতকের বাংলার অন্যতম লেখক হিসাবে পরিচিত। তাহলে কোন শতকের? এই যে 19 শতকীয়, এই 19 শতকে এটাতে গুরুত্বপূর্ণ। তাহলে বঙ্কিমচন্দ্র যেহেতু 1838 সালে জন্মগ্রহণ করেছেন, তাহলে 19 শতক এটা গুরুত্বপূর্ণ। আর এই বাংলার নব্য লেখকদের প্রতি নিবেদন রচনাটি প্রথম প্রকাশিত হয় প্রচার পত্রিকায়। কত সালে? 1885 সালে। পরে এটি তার বিবিধ প্রবন্ধ নামক গ্রন্থের অন্তর্ভুক্ত হয় এবং সাধুরীতিতে লেখা। এই প্রবন্ধটি আকারে ছোট হলেও চিন্তার মৌলিকত্ব অসাধারণ। তাহলে এই জায়গা থেকে কি কি প্রশ্ন আসতে পারে সেটা আমরা একটু জেনে নিই। এখান থেকে প্রশ্ন আসতে পারে যে বঙ্কিমচন্দ্র কোন শতকের লেখক, আসতে পারে বাংলার নব্য লেখকদিগের প্রতি নিবেদন, এই প্রবন্ধটি প্রথম প্রকাশিত হয় কোন পত্রিকায়? প্রচার পত্রিকা। কত সালে? 1885 সালে। এটা কোন গ্রন্থের অন্তর্গত? এটা বিবিধ প্রবন্ধ গ্রন্থের অন্তর্গত। এটা কোন রীতিতে লেখা? আমরা জানি সাধুরীতি আর চলিত রীতি। এটা হচ্ছে সাধুরীতিতে লেখা। তাহলে এই স্লাইড থেকে কি কি প্রশ্ন হতে পারে সেটাও আমি তোমাদের বলে দিলাম। এইগুলো তোমরা অবশ্যই খাতায় চমৎকার করে নোট করে নিবে। বক্তব্যের তাৎপর্য বিচার করলে প্রবন্ধটি রয়েছে সর্বকালীন বৈশ্বিক আবেদন। সর্বকালীন, শুধু বাংলাদেশের লেখকরা এটাকে অনুসরণ করবে তা নয়, পৃথিবীর যত লেখক রয়েছে, যত নতুন লেখক রয়েছে, সবার জন্য এটা প্রযোজ্য। সেই জন্য বলা হচ্ছে সর্বকালীন বৈশ্বিক আবেদন। নতুন লেখকদের প্রতি তিনি যে পরামর্শ এখানে উপস্থাপন করেছেন, তার প্রতিটি বক্তব্যই পালনযোগ্য। খ্যাতি বা অর্থের উদ্দেশ্যে লেখা নয়, লিখতে হবে মানুষের কল্যাণ সাধন কিংবা সৌন্দর্য সৃষ্টির অভিপ্রায়ে। বঙ্কিমচন্দ্রের মতে অসত্য, নীতি নৈতিকতা বিরোধী কিংবা পরনিন্দার উদ্দেশ্য প্রণোদিত বা স্বার্থতাড়িত লেখা পরিহার করা বাঞ্ছনীয়। তিনি বলতে চান নতুন লেখকরা কিছু লিখে তাৎক্ষণিকভাবে না ছাপিয়ে কিছুদিন অপেক্ষা করে পুনরায় পাঠ করলে লেখাটি সমৃদ্ধ হয়ে উঠবে। যার যে বিষয়ে অধিকার নেই সে বিষয়ে লেখার চেষ্টা করা যেমন অনুচিত, তেমনি লেখায় বিদ্যা জাহির করার প্রবণতাকেও তিনি নিন্দনীয় বলে মনে করেছেন। অনুকরণ ভিত্তিগুলোকেও দূষণীয় বলেছেন।
অনাবশ্যকভাবে লেখার ষষ্ঠ বৃদ্ধি বা পরিহার করার চেষ্টাও তার কাছে কাম্য নয়। অর্থাৎ বিনা প্রয়োজনে লেখাকে বাড়ানো যাবে না, আবার বিনা কারণে তাকে কেটে ছোট করা যাবে না। যতটুকু প্রয়োজন, যতটুকু স্বাভাবিক, যতটুকু দরকার, ঠিক ততটুকুই থাকতে হবে। সারল্যকেই তিনি সকল অলঙ্কারের মধ্যে শ্রেষ্ঠ অলঙ্কার বলে মনে করেছেন। সর্বোপরি বস্তুনিষ্ঠার উপর গুরুত্ব আরোপ করেছেন। এভাবে এই ছোট লেখাটি তিনি লেখকের আদর্শ কি হওয়া উচিত তা অত্যাবশ্যকীয় শব্দ প্রয়োগ উপস্থাপন করেছেন। নবীন লেখকরা বঙ্কিমচন্দ্রের পরামর্শ মান্য করলে লেখক ও পাঠক সমাজ নিশ্চিতভাবে উপকৃত হবেন। আমাদের মননশীল ও সৃজনশীল জগৎ সমৃদ্ধ থেকে সমৃদ্ধতর হবে। প্রিয় শিক্ষার্থী, এখানেই শেষ নয়, বহু নির্বাচনী প্রশ্ন দেওয়া হয়েছে। লেখকের লোকরঞ্জন প্রবৃত্তি প্রবল হয়ে ওঠে কি কারণে? দেখো এখানে 4টা অপশন দেওয়া হয়েছে। পাঠকের রুচি বিবেচনায় আনলে, অর্থ লাভের আশায় লিখলে, সৌন্দর্য সৃষ্টির উদ্দেশ্য থাকলে, বিদ্যা প্রকাশের চেষ্টা করলে। তাহলে লোকরঞ্জন প্রবৃত্তি প্রবল হয়ে ওঠে, এই 4টার ভিতরে তোমরা একটু দেখো পারো কিনা। হ্যাঁ, মনে হয় তোমরা পেরেছো যে এই যে 4টা প্রশ্ন রয়েছে, এই 4টা প্রশ্ন তোমরা একটু উত্তরটা করো। হ্যাঁ, উত্তরটা করে প্রয়োজনে তোমরা কমেন্টস একটু লিখে দাও, তাহলে আমি বুঝতে পারো যে আসলে তোমরা বুঝেছো কিনা। যদি ভুল হয় অবশ্যই আমি সঠিক উত্তরগুলো জানিয়ে দিব। এরপরে আমরা আরেকটা প্রশ্ন দেখব। সেই প্রশ্নটা হচ্ছে, বঙ্কিমচন্দ্রের লেখা বিলম্বে ছাপাতে বলেছে কেন? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লেখা বিলম্বে ছাপাতে বলেছেন কেন? মানে যখনই লিখবো তখনই ছাপাবো না, কেন? উপযুক্ত প্রমাণ সংযোজনের সুবিধার্থে, নাকি পাঠকের মনে চাহিদার উদ্রেক করতে, না লেখার ভুল ত্রুটি সংশোধন করতে, না মনুষ্য জাতির মঙ্গল সাধনা করতে? তবে 4টা যদি দেখো তাহলে নিশ্চিত তোমরা 100 এই প্রশ্ন সলভ করতে পারবে। আর না পারলে তো আমি আছি, আগে আমি দেখি যে তোমরা পারো কিনা। এই 4টা প্রশ্ন তোমরা সঠিক উত্তরটা কমেন্টসে লিখে দাও। 2 নম্বরের পরে এরপরে আমরা একটু 3 নম্বর স্লাইডে যাই। 3 নম্বর স্লাইড, উদ্দীপকটি পড়ে 3 ও 4 নম্বর প্রশ্নের উত্তর দাও। তাহলে উদ্দীপকটা একটু দেখি কি রয়েছে। আপনারে যে ভেঙে চুরে গড়তে চাই পরের ছাঁচে, অলিক ফাঁকি মেকি সেজন নামটা তার কদিন বাঁচে। অর্থাৎ নিচেকে ভেঙে চুরে যদি অন্যের ছাঁচে গড়তে চাই তাহলে কিন্তু তার নামটা বাঁচবে না, সে হচ্ছে অলিক, মিথ্যা, ফাঁকি। এই যে কবিতাংশের ভাব, বাংলার নব্য লেখক দিগের প্রতি নিবেদন প্রবন্ধে লেখকের যে নিবেদনের সাথে সাদৃশ্যপূর্ণ তা হলো পরানুকরণে নিরুৎসাহিতা, অন্য লেখকদের অনুকৃতি আর স্বকীয়তায় সচেষ্ট থাকা। তাই নিশ্চিত এখানে একটা উত্তর না, তোমরা একটু ভালো করে যদি পড়ো তাহলে দেখতে পারবে যে এখানে একাধিক উত্তর রয়েছে এবং তোমাদেরকে সেই অনুযায়ী উত্তর করতে হবে। তাহলে এখানে নিচের কোনটি সঠিক তোমরা বুঝতে পারছো যে একটা হবে না, যে কোনো 2টা বা 3টা উত্তর হবে। ক, খ, গ, ঘ, এই অপশনগুলো দেখে তোমরা উত্তর করো। সঠিক উত্তরটা একটু তোমরা কমেন্টসে লিখে দাও, দেখি তোমাদের উত্তরটা সঠিক হয় কিনা। আরো একটা, সেটা হচ্ছে এই, উক্ত নিবেদন রক্ষিত হলে নিচের কোনটি ঘটত বলে প্রাবন্ধিক মনে করেন? লেখকের স্বতন্ত্র বৈশিষ্ট্য সমুজ্জ্বল হতেন, বাংলা সাহিত্যের ভান্ডার সমৃদ্ধ হতো, অলংকার প্রয়োগ যথার্থ হতো, রচনার পরিপাঠ্য বজায় থাকতো। ষষ্ঠ কি? এখানে একটু আমরা একটু প্রথম থেকে দেখি, আর একটু উপরে যান, আমরা একটু কমেন্টস গুলো দেখি তাহলে বুঝতে পারবো। এখানে হচ্ছে ষষ্ঠব। ষষ্ঠব মানে আকার। আমি যে সাহিত্য রচনা করব, এই সাহিত্য কত বড় হবে বা কত ছোট হবে, এইটাই হচ্ছে ষষ্ঠব। যতটুকু প্রয়োজন ততটুকুই করতে হবে, তার তুলনায় বড়ও করা যাবে না, ছোটও করা যাবে না। তাহলে ষষ্ঠব মানে হচ্ছে আকার বা আকৃতি। আচ্ছা, 1, 2, 3, 4 অনেক শিক্ষার্থী উত্তর দিয়েছে, আমরা একটু উত্তরটা একটু মিলিয়ে নিই। আমরা একটু স্লাইডেও যাই, স্লাইডে ক, খ, গ, ঘ উত্তরটা একটু দেখি। হ্যাঁ, লেখকের লোকরঞ্জন প্রবৃত্তি প্রবল হয়ে ওঠে কি কারণে? পাঠকের রুচি বিবেচনায় আনলে, নাকি অর্থ লাভের আশায় লিখলে, সৌন্দর্য সৃষ্টির উদ্দেশ্য থাকলে, বিদ্যা প্রকাশের চেষ্টা করলে? কারণ আমরা দেখেছি এই জায়গায় 1-এর ক নাম্বার উত্তরটা সঠিক হবে। সুপ্রিয় শিক্ষার্থী, 2 নম্বরে কি লেখা বিলম্বে ছাপাতে বলেছেন কেন? লেখার ভুল ত্রুটি সংশোধন করতে, অর্থাৎ 2-এর গ নাম্বারটা সঠিক। 3 নম্বরে কি দিয়েছে? 3 নম্বরে বলেছে যে কবিতাংশের ভাব বাংলার নব্য লেখকদের প্রতি নিবেদনের সাথে কোথায় সাদৃশ্য রয়েছে।
পর অনুকরণে নিরুৎসাহিত করা, হ্যাঁ অবশ্যই এটা। অন্য লেখকের অনুকৃতি করা, না এটার কথা বলা হয়নি। স্বকীয়তায় সচেষ্ট থাকা, স্বকীয়তায় নিজেটার উপরে ভরসা রাখা আর কি, নিজের স্বকীয়তা বজায় রাখা, অন্য লেখকের অনুকৃতির কথা বলা হয়নি। তাহলে 1 আর 3 কোথায় রয়েছে, অর্থাৎ গ নাম্বারটা সঠিক হবে। আর 4 নম্বরে উক্ত নিবেদন রক্ষিত হলে নিচের কোনটি ঘটত বলে প্রাবন্ধিক মনে করেন। আচ্ছা, কোনটা ঘটতো যদি উপরেরটাই থাকতো? লেখক স্বতন্ত্র বৈশিষ্ট্যে সমুজ্জ্বল হতেন, বাংলা সাহিত্যের ভান্ডার সমৃদ্ধ হতো। 1 নম্বর কতে মনে হচ্ছে যে হ্যাঁ এটা হবে, লেখক স্বতন্ত্র বৈশিষ্ট্য সমুজ্জ্বল হতেন, যা বলেছে ওইভাবে করলে হ্যাঁ সমুজ্জ্বল হতেন, ঠিক আছে, কিন্তু বাংলা সাহিত্য ভান্ডার সমৃদ্ধ হতো। আমরা যদি মূল প্রবন্ধের ভিতরে চলে যাই তাহলে ব্যক্তি স্বাতন্ত্র্যের চেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে বাংলা সাহিত্যের ভান্ডার সমৃদ্ধ হওয়া। সুতরাং খ নম্বরটা সঠিক হবে। তোমাদের মনে রাখতে হবে যে চুজ দ্য বেস্ট আনসার, বেস্ট অর্থাৎ এখানে গুড উত্তর রয়েছে, বেটার উত্তর রয়েছে, বাট তোমাকে খুঁজে বের করতে বেস্ট উত্তর, সেই জন্য অবশ্যই বেস্ট উত্তরটা খুঁজে বের করতে হবে। এরপরে আর কি, এরপরে হচ্ছে এই বাড়ির কাজ। পাঠ্য বই সৃজনশীল প্রশ্নটি সমাধান খাতায় লিখবে। মানে দেখবা যে তোমাদের মূল যে বই, সেই মূল বইয়ে এক সেট কোশ্চেন দেওয়া রয়েছে, একটা কোশ্চেনে ক খ গ ঘ দেওয়া রয়েছে। তোমরা আগে চমৎকার করে এই সৃজনশীল যে উদ্দীপক দেওয়া রয়েছে, উদ্দীপকটা পড়বে, পড়ার পরে এই 4টা প্রশ্ন উত্তর করবে, খাতায় উত্তরটা লিখে তোমরা ওটা ছবি আকারে অথবা ডকুমেন্টস হিসাবে তোমরা ইমেইলে দিতে পারো, ইমেইল আমি চেক করে দেখবো, অথবা মোবাইলে মেসেজ আকারেও পাঠাতে পারো, আমি সেটাও পড়বো, পড়ে অবশ্যই উত্তর করে দিব। যে মোবাইল নাম্বারটা দেওয়া হয়েছে এই কারণে দেওয়া হয়েছে, বাংলার যদি কোনো সমস্যা মনে হয়, বাংলা সাবজেক্টের উপরে যদি কোনো কিউরিওসিটি থাকে, জানার কোনো আগ্রহ থাকে, কোনো পরামর্শের দরকার হয়, তাহলে অবশ্যই তোমরা সরাসরি কথা বলতে পারবে। শুধু এইটুক পরিচয় দিলে চলবে যে আমি রাজশাহী কলেজের শিক্ষার্থী, আর কিছু লাগবে না। বাংলার যে কোনো ধরনের পরামর্শ দিতে সদা প্রস্তুত। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এই প্রত্যাশা শেষ করছি। আল্লাহ হাফেজ।